গত কয়েকদিন ধরে পুরো মধ্যপ্রাচ্যের চোখ ছিল পাকিস্তানের দিকে। ইসলামাবাদের একটি গোপন এবং অত্যন্ত সংবেদনশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিরা মুখোমুখি বসেছেন। তবে এই বৈঠকের চেয়ে বেশি আলোচনা হচ্ছে সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, যা এই সফরকে ঘিরে তৈরি করা হয়েছিল। এমন এক অভূতপূর্ব নিরাপত্তা বলয় গোটা পাকিস্তান জুড়ে বিস্তৃত করা হয়েছিল, যা দেখে আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও হতবাক হয়ে গেছেন। এই পুরো ঘটনার পেছনের কাহিনী যতটা রহস্যময়, ঠিক ততটাই শক্তিশালী এবং সামরিক কৌশলে ভরপুর। ইরানের পক্ষে এই মিশনের অংশগ্রহণ করেছিল আব্বাস আরাগচি। তিনি ইরানের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে তিনি মূলত তেহরানের মুখপাত্র হিসেবে কাজ করেন। কিন্তু এবারের সফর ছিল একেবারে ভিন্ন প্রকৃতির। শুধুমাত্র একটি রুটিন কূটনৈতিক সফর নয়, বরং এমন একটি সফর যার প্রতিটি মুহূর্ত ছিল পরিকল্পিত এবং প্রতিটি পদক্ষেপ ছিল হিসাব করা। এই সফরকে ঘিরে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল তা দেখে বোঝা যায় এটা শুধু একটা সাধারণ বৈঠক ছিল না, বরং এর পেছনে অনেক গভীর কিছু রয়েছে যা হয়তো এখনো সবার জানা নেই। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম এবং গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে, আব্বাস আরাগচি এই সফরের জন্য ব্যবহার করেছেন ইরান এয়ারের একটি বিশেষ বিমান। বাইরে থেকে দেখলে এটাকে একটা সাধারণ যাত্রীবাহী বিমান মনে হলেও এর ভেতরের গল্পটা সম্পূর্ণ আলাদা। এই বিমানটি আসলে একটি উড়ন্ত দুর্গের মতো কাজ করে। শুধু যাত্রীবহন নয়, বরং এটা একটা মোবাইল কমান্ড সেন্টার হিসেবেও কাজ করতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই বিমানের ভেতরে এমন উন্নত প্রযুক্তি লাগানো আছে যা সাধারণ মানুষ হয়তো কল্পনাও করতে পারবে না। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল এর ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই বিমানের চারপাশে প্রায় 4 কিলোমিটার পর্যন্ত একটা অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করা যায়, যেখানে কোনো ড্রোন বা অন্য কোনো বৈদ্যুতিক সিগন্যাল ঢুকতে পারে না। যদি কোনো শত্রু ড্রোন বা মিসাইল এর কাছে আসার চেষ্টা করে, তাহলে সেটা তাৎক্ষণিকভাবে জ্যাম হয়ে যায় এবং নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এই বিমানের ভেতরে একটি ছোট কন্ট্রোল রুমও আছে, যেখান থেকে সরাসরি ইরানের সামরিক হাই কমান্ডের সাথে সুরক্ষিত যোগাযোগ রাখা সম্ভব। মানে আকাশে থাকা অবস্থাতেই এই বিমান থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যায় এবং যুদ্ধকালীন পরিস্থিতিতেও এটা একটা কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করা যায়। সাধারণত এই ধরনের বিশেষায়িত বিমান শুধু রাষ্ট্রপ্রধান বা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিরাই ব্যবহার করেন। আব্বাস আরাগচি যেহেতু এই বিমানে এসেছেন, তার মানে এই সফরের গুরুত্ব কতটা বেশি ছিল তা সহজেই অনুমান করা যায়। কিন্তু এখানেই শেষ নয়। যখন এই বিশেষ বিমানটি পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে, তখন তার চারপাশে একটি বিশাল যুদ্ধবিমানের ছত্রছায়া তৈরি হয়। পাকিস্তান বিমান বাহিনীর F-16 এবং JF-17 যুদ্ধবিমানগুলো এই বিশেষ বিমানটিকে চারিদিক থেকে ঘিরে রেখেছিল। এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা সাধারণত খুব বিরল। এমনকি অনেক রাষ্ট্রপ্রধান যখন বিদেশ সফরে যান, তখনও এত বড় আকারের সামরিক নিরাপত্তা দেখা যায় না। কিন্তু এখানে দেয়া হয়েছে কেন? এই প্রশ্নটাই এখন সবার মনে। F-16 যুদ্ধবিমান সম্পর্কে যারা একটু জানেন, তারা বুঝবেন এটা কতটা শক্তিশালী একটা যুদ্ধযান। বিশ্বের সবচেয়ে আধুনিক এবং মারাত্মক মাল্টিরোল ফাইটার জেটগুলোর মধ্যে এটি অন্যতম। বিশেষজ্ঞদের মতে এই বিমানটি প্রায় 2100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে পারে, যা শব্দের গতির প্রায় 2.5 গুণ। কল্পনা করে দেখুন, 1 সেকেন্ডে প্রায় 600 মিটার যাচ্ছে এমন একটা বিমান। এই গতিতে ওড়ার সময় এর ইঞ্জিন থেকে আগুনের মতো শিখা বের হয়, যা রাতের আকাশে একটা ভয়ঙ্কর দৃশ্যের জন্ম দেয়। কিন্তু শুধু গতি এর একমাত্র শক্তি নয়, এর টার্গেটিং সিস্টেম এতটাই উন্নত যে সর্বোচ্চ গতিতে উড়তে উড়তেই এটা একসাথে প্রায় 15টি লক্ষ্যবস্তু চিহ্নিত করতে পারে এবং সেগুলোর উপর আক্রমণ চালাতে পারে। এর অস্ত্রবহন ক্ষমতাও অবিশ্বাস্য। একেবারে প্রায় 8 টন ওজনের মিসাইল এবং বোমা এটা বহন করতে পারে। এরকম কয়েকটি যুদ্ধ বিমান যখন একসাথে আকাশে টহল দেয়, তখন সেই এলাকার আকাশ পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। অন্যদিকে JF-17 বিমানটিও কম যায় না। এটি পাকিস্তান ও চীনের যৌথ প্রযুক্তিতে তৈরি এবং বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বায়ুযুদ্ধের জন্য। এর সর্বোচ্চ গতি প্রায় 1700 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এর বিশেষত্ব হল খুব দ্রুত দিক পরিবর্তন করার ক্ষমতা। এই বৈশিষ্ট্যের কারণে আকাশে লড়াইয়ের সময় এটা খুব সহজেই শত্রু বিমানকে ফাঁকি দিতে পারে এবং পাল্টা আক্রমণ করতে পারে। এটাও প্রায় 4 টন ওজনের অস্ত্র বহন করতে সক্ষম। এই দুই ধরনের যুদ্ধ বিমানের সমন্বয় পুরো আকাশপথকে একটা দুর্ভেদ্য দুর্গ বানিয়ে ফেলেছিল। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য এখনো বাকি আছে।
আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র এবং বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষকদের রিপোর্ট থেকে জানা যাচ্ছে এই পুরো মিশনের ওপর আকাশ থেকে নজরদারি করেছিল রাশিয়ার একটি বিশেষ বিমান। এর নাম বেরিয়েভ A-50। অনেকে একে উড়ন্ত রাডার স্টেশনও বলে থাকেন। এই বিমানটির গায়ে একটা বিশাল গোলাকার ডিস্কের মতো রাডার লাগানো থাকে, যা দেখতে অনেকটা ইউএফওর মতো মনে হয়, কিন্তু এর ক্ষমতা একেবারেই ভিন গ্রহের প্রযুক্তির মতো। এই রাডার ডিস্ক শত শত কিলোমিটার দূরের যে কোনো উড়ন্ত বস্তু শনাক্ত করতে পারে। শুধু শনাক্ত নয়, তাদের গতিপথ, গতিবেগ, এমনকি কী ধরনের বিমান সবকিছু বিশ্লেষণ করতে পারে। সাধারণ যুদ্ধ বিমান যেখানে সর্বোচ্চ 50 থেকে 100 কিলোমিটার দূর পর্যন্ত স্ক্যান করতে পারে, সেখানে এই বিমান প্রায় 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এই বিশেষ রাডার বিমান কেন এই মিশনে যুক্ত ছিল সেটা একটা বড় প্রশ্ন। অনেক বিশ্লেষক মনে করছেন ইরান হয়তো রাশিয়ার কাছ থেকে বিশেষ সহায়তা নিয়েছিল এই সফরের নিরাপত্তার জন্য। কারণ যদি কেউ এই বৈঠক ব্যর্থ করার জন্য বা ইরানের প্রতিনিধিদের লক্ষ্য করে কোনো আক্রমণ করার চেষ্টা করত, তাহলে এই বিমান থেকে আগেভাগেই সতর্কবার্তা পাওয়া যেত এবং পাল্টা ব্যবস্থা নেওয়া যেত। এই ধরনের ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা খুবই বিরল এবং এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে এই মিশনের গুরুত্ব কতখানি ছিল। পাকিস্তানে মাটিতে পা রাখার পরও নিরাপত্তার মাত্রা একটুও কমানো হয়নি, বরং আরও কঠোর করা হয়েছিল। বিশেষভাবে প্রস্তুত করা গাড়ির একটা দীর্ঘ শোভাযাত্রা অপেক্ষা করছিল বিমানবন্দরে। এই গাড়িগুলো আগে থেকেই বিশেষ কার্গো বিমানের মাধ্যমে ইরান থেকে নিয়ে আসা হয়েছিল। এগুলো সাধারণ গাড়ি নয়, বরং বুলেট প্রুফ এবং বোমা প্রতিরোধ বিশেষ সাজোয়া গাড়ি। এই গাড়িগুলোর কাজ এতটাই মজবুত যে স্নাইপারের গুলিও ভেদ করতে পারে না। এছাড়াও এই গাড়িগুলোতে বিস্ফোরক প্রতিরোধী ব্যবস্থা রয়েছে, যাতে রাস্তার পাশে যদি কোনো মাইন বা আইইডি বিস্ফোরিত হয়, তাহলেও ভেতরে থাকা ব্যক্তিরা নিরাপদে থাকবেন। শুধু গাড়ি নয়, পুরো ইসলামাবাদ শহর জুড়েই নিরাপত্তার জাল বিছানো হয়েছিল। বিভিন্ন সূত্র জানাচ্ছে এই বৈঠকের 2 দিন আগে থেকেই ইসলামাবাদের বেশিরভাগ সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। সাধারণ মানুষের চলাচলও সীমিত করা হয়। বেশ কয়েকটি এলাকা সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয় এবং সেখানে শুধু নিরাপত্তা বাহিনীকে মোতায়েন রাখা হয়। আকাশে সার্বক্ষণিক সামরিক হেলিকপ্টার টহল দিচ্ছিল এবং ছাদে ছাদে স্নাইপার মোতায়েন ছিল। এমনকি মোবাইল ফোনের সিগন্যালও নির্দিষ্ট এলাকায় কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে কোনো রিমোট কন্ট্রোল ডিভাইস ব্যবহার করা না যায়। সব মিলিয়ে পুরো ব্যাপারটা দেখে মনে হচ্ছিল এটা কোনো সাধারণ কূটনৈতিক বৈঠক নয়, বরং একটা বড় সামরিক অভিযানের মতো। এত বড় মাপের নিরাপত্তা দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই বৈঠকে আসলে কি এমন আলোচনা হয়েছিল যার জন্য এত কড়া ব্যবস্থা নিতে হলো। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্পর্কও বর্তমানে অত্যন্ত উত্তপ্ত। দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে পাকিস্তানের মতো একটি দেশ মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে এসেছে এবং দুই পক্ষকে একটি টেবিলে বসিয়েছে। কিন্তু শুধু বসিয়ে দেওয়াই যথেষ্ট নয়, তাদের নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। কারণ যদি এই বৈঠকে কোনো হামলা হতো বা কোনো দুর্ঘটনা ঘটত, তাহলে পুরো অঞ্চল জুড়ে আগুন ছড়িয়ে পড়ত। এই পুরো ঘটনা আবারও প্রমাণ করে দিল যে আধুনিক যুগে কূটনীতি আর শুধু কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ নেই। এর সাথে জড়িয়ে আছে প্রযুক্তি, সামরিক শক্তি এবং কৌশলগত সক্ষমতা। ইরান এবং পাকিস্তান এই ঘটনার মাধ্যমে দেখিয়ে দিয়েছে তারা শুধু কথায় নয়, বরং বাস্তবেও তাদের ক্ষমতা ও সামর্থ্য প্রমাণ করতে সক্ষম। আগামীতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই দুই দেশের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এটা এখন নিশ্চিত।